CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত শীঘ্রই হিন্দু রাষ্ট্র হবে। মোদী প্রধানমন্ত্রী হলে দেশ আরও সমৃদ্ধ হবে, বললেন দীপায়ন। স্থাবর অস্থাবর মিলিয়ে কোটিপতি পরিমল, সূর্যকান্তও কোটিপতি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে নগাঁওয়ে বিজেপি প্রার্থী সুরেশ বরার মনোনয়নপত্র দাখিল। করিমগঞ্জে মনোনয়নপত্র দাখিল করলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রাশিদ চৌধুরী। শালগঙ্গা রায় কালাচাঁদ রাধাবল্লভ আশ্রমের রাধাকৃষ্ণের মূর্তি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য। এবার সংবাদ বিস্তারিত। পরিমল শুক্লবৈদ্য শিলচর থেকে 1 লক্ষ বেশি ভোট লিড করলে অন্য বিধানসভা থেকে মিলে 3 লক্ষ বেশি ভোট বিজয়ী হতে সক্ষম হবেন। তাই দলীয় নেতা কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটের প্রচার করতে হবে। বিজেপির মধ্য শহর মণ্ডল কমিটির উদ্যোগে সুভাষনগরের অগ্রণী ক্লাবের প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই কথাগুলো বলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আগামীতে হিন্দু রাষ্ট্র হবে, আর এই জন্য আপকি বার 400 পার করতে হবে। আজকে আমরা অগ্রণীর এই ক্লাবের সামনে এই নির্বাচনী জনসভা করছি। ক্লাব কর্তৃপক্ষকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তার বিপরীত দিকে আমরা কি লক্ষ্য করেছি যে কংগ্রেসের প্রার্থী নমিনেশন দিয়েছেন, তো একজন সাথে কতজন মিছিলে ছিলেন সেটা আপনারা লক্ষ্য করেছেন, পা মিলিয়েছেন কতজন। কিন্তু ডিস্ট্রিক্ট কমিশনারের ভেতরে, অফিসের ভেতরে প্রার্থী সহ 5 জন, তো প্রার্থী আর কাউকে খুঁজেই পাননি, শুধু একাই মনোনয়ন জমা দিয়েছেন। তো আজকের দিনে আপনারা উপলব্ধি করতে পারছেন যে ভারতবর্ষের মানুষ তাদেরকে কি করে প্রত্যাখ্যান করেছে। তো প্রথম অবস্থায় আমার কথা হলো, এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতাই আমরা জিতব, সেটা আজকে নিশ্চিত রয়েছে। পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের জিত আর ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির সরকারের প্রতিষ্ঠা। কিন্তু আমরা সমগ্র বিশ্বের মধ্যে 5ম স্থানে আছি। 10 বছরে 5ম স্থানে যেতে পারি কেন? কারণ বিজেপি দেশে এসছে তার জন্য, বিজেপি এসছে তার জন্য। আর শুধু 5ম স্থানে যাচ্ছি না, যে দেশের প্রধানরা গিয়ে এক সময় সোনা বন্ধক দিয়ে, বন্ধক সময় দেয় পৌঁছে, আমি যদি এখন কই বলে দাদা আমারে 500 টাকা দেবো না, কালকে ঘুরাই দেবো, বিশ্বাস করলে দিব আপনি? নাইলে কবে আংটিটা খুলিয়ে দিয়ে যাও, কালকে ওটা আবার ঘুরাইয়ে দিয়া লই। হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়েছে। আরে দেশটাকে আপনারা মনে করে দেখুন, আজ থেকে 15-20 বছর আগের কথা, শিক্ষকরা, চাকরিয়ানরা 28 মাস 29 মাস বেতন পায় না, ধর্ণা। বিজেপি আসার পরে কি করে এত তাড়াতাড়ি বেতন পায়? ওই দিন 1 তারিখে বেতন। শিলচর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র পেশ করেছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ও কংগ্রেসের সূর্যকান্ত সরকার। মনোনয়নপত্র পেশ করতে গিয়ে দুজন তাদের সম্পত্তির যে হিসেব দিয়েছেন সেই অনুযায়ী পরিমলবাবু নিজেই কোটিপতি, আর সূর্যকান্তর পত্নী ও পরিবারের অন্যান্য সদস্য মিলিয়ে যে পরিমাণ সম্পদ রয়েছে তাও কোটি টাকার চেয়ে বেশি। পরিমলবাবুর অস্থাবর সম্পত্তির পরিমাণ 74,66,623 টাকা এবং স্থাবর সম্পত্তি 40,75,000। সব মিলিয়ে তার নিজের নামে থাকা সম্পত্তির পরিমাণ 1,15,41,623 টাকা। তার পত্নী উমা শুক্লবৈদ্যর অস্থাবর সম্পত্তি রয়েছে 29,58,460 টাকার, স্থাবর সম্পত্তি 5,50,000 টাকা। স্থাবর এবং অস্থাবর মিলিয়ে পুত্র এবং কন্যার নামে সম্পত্তি রয়েছে 22,07,544 টাকার। সূর্যকান্ত সরকারের নিজের নামে অস্থাবর সম্পত্তি রয়েছে 23,84,376 টাকা। স্থাবর সম্পত্তি রয়েছে 19 লক্ষের। সব মিলিয়ে তার নিজের নামে রয়েছে 82,84,376 টাকার সম্পত্তি। তার পত্নীর নামে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি রয়েছে 14,61,960
11,910 টাকা এবং সন্তানদের নামে রয়েছে 4,88,985 টাকা সম্পত্তি। পুরো পরিবারের সম্পত্তি হিসেব করলে দাঁড়ায় 1,01,85,271 টাকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে নগাঁওয়ে বিজেপি প্রার্থী সুরেশ বরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ নগাঁও জেলা কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। পরে নগাঁওয়ের ডসন হায়ার সেকেন্ডারি স্কুলে মাঠে অনুষ্ঠিত জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রাখেন। এদিন তার সঙ্গে ছিলেন মন্ত্রী কেশব মহন্ত, মন্ত্রী পীযূষ হাজারিকা, মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া, বিজেপি রাজ্য সভাপতি ভবেশ কলিতা, বিধায়ক রূপক শর্মা, জিতু গোস্বামী এবং রমাকান্ত দেউরি। জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া আমাৰ লগতে আগত কৰিছে আপোনালোকে। আৰু আজিৰ এই অনুষ্ঠানৰ মধ্যমণি আমাৰ প্ৰাৰ্থী সুৰেশ বৰা ডাঙৰীয়া। আশীৰ্বাদ লৈছে, আপোনালোক সকলোৱে এটা হাত চাপৰি বজাওক। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আপোনালোকে জানে যে লোকসভাৰ নিৰ্বাচন নগাঁৱত 26 এপ্ৰিল তাৰিখে অনুষ্ঠিত হ'ব। নগাঁও লোকসভাত আমাৰ দলৰ প্ৰাৰ্থী হিচাপে এইবাৰ আমি সুৰেশ বৰা ডাঙৰীয়াক মনোনীত কৰিছোঁ। যদি মোদী ডাঙৰীয়াক আমি প্ৰধানমন্ত্ৰী পাতিব লাগে, মোদী ডাঙৰীয়া আমাৰ নগাঁৱত ইলেকশ্যন উঠা নাই। মোদী ডাঙৰীয়া ক'ত ইলেকশ্যন উঠিছে? বাৰাণসীত উঠিছে। কিন্তু আমি মোদী ডাঙৰীয়াক কেনেকৈ প্ৰধানমন্ত্ৰী কৰিম? যদি নগাঁৱৰ ৰাইজে মোদী ডাঙৰীয়াক প্ৰধানমন্ত্ৰী কৰিব খোজে, এই সুৰেশ বৰাক আমি জিকাব লাগিব। অৰ্থাৎ সুৰেশ বৰাৰ কাৰণে পদুমত ভোট মাৰি দিলে আৰু মোদী ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী হৈ গ'ল। বুজি পালেনে চবেই? গতিকে মোদী কোন? নগাঁৱত বৰ্তমান মোদী সুৰেশ বৰা। বুজি পালে কথাখিনি? গতিকে আজিৰ পৰা সুৰেশ বৰাক জিকাবৰ কাৰণে আমি সকলোৱে। জনপ্লাবন বললে ভুল হবে না। যতদূর দৃষ্টি যায় কর্মী অনুরাগীদের মাথা নজরে আসে। সবার হাতে ছিল দলীয় পতাকা। দ্বিতীয় পর্যায়ের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নিজের মনোনয়নপত্র জমা দিলেন করিমগঞ্জ লোকসভা সমষ্টির কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রাশিদ আহমেদ চৌধুরী। কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে বিশাল র্যালি বের করা হয়। শহরের কানসাইল এলাকা থেকে র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে নিজের মনোনয়নপত্র দাখিল করেন। মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে তিনি উল্লেখ করেন, অভূতপূর্ব সাড়া যেভাবে পেয়েছেন তিনি আজ তাতে অতি অভিভূত এবং জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী বলে জানান। এবং আজকে যে অভূত সাড়া পেয়েছি বিভিন্ন জাতি ধর্ম বর্ণ বিশেষে, আশা করি এই প্রক্রিয়া দিন থাকে ইলেকশন পর্যন্ত কত ভোটে জিতবো আমি আনকাউন্টেবল ব্যাপার বলে আমি মনে করি। আমি ফুল ভোট আমি জিতবো বলে আশা করি। কৰিব লাগে বহুতে কৈছিল গালি কৰিব নালাগে, মই কৈছিলোঁ নালাগে মানে কিন্তু মই চাপৰ্ট একবাৰ নিজে ক'লে আপুনি একো কৰিব নালাগে, আমি নিজে যাম। নিজে আজি চাওক কাটলিচৰ আহিছে, এই মিলিগামৰ বৰ্ডাৰ কাটল তলি এইবোৰৰ পৰা আহিছে, বিভিন্ন জেগাৰ পৰা নিজে গাড়ী লৈ নিজে কষ্ট কৰি ওচৰৰ মানুহ নিজে অটো লৈ টুকি লৈ নিজে মানুহবোৰ আহিছে, বাবে আহিছে। মই ভাবোঁ এইটো আমাৰ চবক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে গোটেই মানুহে ওলাই আহিছে। মই ভাবোঁ কংগ্ৰেছৰ অৱস্থাটো ভাল, মানুহে গণতন্ত্ৰৰ প্ৰতি মানুহৰ বিশ্বাসটো পুনৰ্জন্ম হৈছে আৰু আশা কৰি এই বিশ্বাসটো উঠক আমি। শালগঙ্গা রায় কালাচাঁদ রাধাবল্লভ আশ্রমের মূল ফটকের উপরের কুঞ্জশ্রী রাধাকৃষ্ণের মূর্তি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অপরদিকে পাশের ফটকের মূর্তি ভাঙচুরের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হবার ঘটনাকে কেন্দ্র করে শালগঙ্গায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের অপ্রীতিকর ঘটনা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে আশ্রমের কর্ণধার বরণ্য গোস্বামী বলেন, রাত 2টোর সময় সামান্য ঝড় হচ্ছিল, সঙ্গে বৃষ্টি। হঠাৎ খুব জোরে শব্দ হওয়ার ফলে মন্দিরের কর্মীর ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে জাগিয়ে তোলে। অন্ধকার থাকায় কাউকে দেখা যায় না। এদিকে আলো আসার পর দেখা যায় দুষ্কৃতীদের তাণ্ডব লীলা। রাস্তায় ভাঙা অবস্থায় পড়ে আছে মূল ফটকের কুঞ্জশ্রী বিগ্রহ এবং পাশের ফটকের অনেক প্রাচীন রাধাকৃষ্ণের বিগ্রহের ময়ূর ভাঙা। আমরা সত্যি আশ্চর্যান্বিত যে আমাদের এই শালগঙ্গার ঐতিহ্যবাহী রায়কালাচাঁদ শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রমে কালকে আজ সকালবেলা আমরা খবর পেয়েছি যে কাল রাত আনুমানিক 2টা নাগাদ এই আশ্রমের আমাদের যে ধর্মীয় স্থান এই আশ্রমের যে প্রাচীন সেই আশ্রমের এখানে যে মূর্তি আছে গেটের উপরে মূর্তি রাধাকৃষ্ণের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এখানে আরও অন্যান্য যে মূর্তি ভাঙার চেষ্টা করা হয়েছে, অল্প বিস্তর ভাঙা হয়েছে। তারপর গেট ভেঙে আশ্রমের মূল যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার ভেঙে ভেতরে প্রবেশ করে এখানে আশ্রমের একটা মন্দিরের গ্রিলের দরজা ভেঙে ফেলা হয়েছে। কে বা কারা করেছে তা এখানে বুঝে ওঠার আগেই আশ্রম কর্তৃপক্ষ বা আশ্রমে যারাই আছেন তারা বুঝে ওঠার আগেই সব জেগে যায়। আশ্রমে হাল্লা চিৎকার হওয়ার পর এখান থেকে পালিয়ে যান, যেটা আমাদের আশ্রমের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। শুনে আমরা সবাই এখানে সকালবেলা ছুটে এসেছি এবং এসে আমরা শুনলাম যে রাত্রেবেলায় এখানে খবর পাওয়ার পর উদারবন প্রশাসন এখানে এসে পৌঁছেছিলেন এবং ওনারা প্রাথমিক তদন্ত করে গেছেন এবং কিছু কিছু কথাবার্তা ওনারা এখানে করেছেন। আমরা সত্যি এটা কোনো ডাকাতি বা এরকম কোনো ঘটনা নয়, এটা আমাদের মনে হচ্ছে এটা ধর্মীয় স্থানের উপর, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থানের উপর একটা আঘাত, যেটাকে কোনোভাবেই আমরা মেনে নেব না এবং এটাকে ধিক্কার জানাচ্ছি। সেই সঙ্গে আমরা জনসাধারণের কাছে আবেদন রাখছি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং প্রশাসনের কাছে আমরা এখনই যোগাযোগ করব। আমাদের মাননীয় বিধায়ক মিহিরকান্তি সোমের সঙ্গে আমরা এইমাত্র যোগাযোগ হয়েছে, উনিও এই ব্যাপারে যোগাযোগ করে আমরা প্রশাসনের কাছে এটার উপযুক্ত তদন্ত দাবি করছি এবং প্রকৃত দোষী কারা সেটা বের করার প্রচেষ্টা এবং এই সনাতন ধর্মের এই প্রাচীন স্থানে যে আঘাত করা হয়েছে সেই আঘাতের আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী জনগণকে উন্নয়নের ললিপপ দেখিয়ে টুপি পরিয়েছেন বলে অভিযোগ কংগ্রেসের। শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপিকে এক হাত নেন শিলচর জেলা কংগ্রেস। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, শিলচর লোকসভা আসনে বিজেপির প্রার্থী পরিমল শুক্ল বৈদ্যর পরাজয় নিশ্চিত জেনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মনোনয়নপত্র দাখিল করতে এসে উন্নয়নের ফুলঝুরি দিয়ে শুধুমাত্র বরাকের জনগণকে ললিপপ দেখিয়ে টুপি পরিয়েছেন। শিলচর লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য নিশ্চিন্ত হার জেনে মুখ্যমন্ত্রী কালকে মনোনয়নে এসে নতুন করে শিলচরবাসীকে বিভিন্ন প্রকল্পের ফুলঝুরি দিয়েছেন। সেই প্রকল্প যেগুলা ফুলঝুরি উনি দিয়েছেন সেইগুলোর উপর আমাদের এক দুটা প্রশ্ন আছে। আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা ওনার যে ফুলঝুরি দিয়েছেন প্রত্যেকটার মধ্যে আমরা প্রশ্ন আছে। উনি বলেছেন যে ডিবুটার সমস্যা উনি 6 মাসের ভিতরে সমাধান করে দেবেন। 2019-এর আগে নির্বাচনের সময় এসে অমিত শাহ বলেছিলেন যে ডিবুটারের যে সমস্যা সেটা পার্মানেন্টলি সমাধান করা হবে। আজকে আবার 5 বছর পরে মুখ্যমন্ত্রী এসে আবার নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন। তা আমরা কার প্রতিশ্রুতি সত্য বলে ধরবো বরাকবাসী? আপনার কেন্দ্রীয় মন্ত্রী এসে বলছেন, গৃহমন্ত্রী এসে বলছেন যে ডিবুটার সমস্যা সমাধান করে দেবেন। 5 বছর চলে গেল, মানুষকে বোকা বানিয়ে আবার আপনি আবার নতুন করে ললিপপ নিয়ে আসছেন। মানুষ সবাই জানে যে ডিবুটার সমস্যাটা একটা আইনি ব্যাপার, সেটা কোর্টের ব্যাপার, সেটা আপনি মুখ্যমন্ত্রীর হাতের ব্যাপার নয়। আর এইভাবে মানুষকে এসে বরাক উপত্যকার মানুষকে আপনারা বোকা ভাববেন না। বরাক উপত্যকার মানুষ শান্ত, ভদ্র, শিক্ষিত। বরাক উপত্যকার মানুষকে বারবার এসে আপনি বিভিন্ন নতুন নতুন কথা বলে নতুন নতুন প্রতিশ্রুতি দিয়ে বরাক উপত্যকার মানুষকে আর আপনি বোকা বানাতে পারবেন না। কোথায় গেল আপনার প্রতিশ্রুতি? আপনার যে 2টা উড়ালপুল বানানোর কথা ছিল শিলচর শহরে,
আজকে বরাক উপত্যকায় বিশেষ করে আপনি যেভাবে রাজনৈতিকভাবে বৈষম্য স্বীকার করেছেন, আজকে যেভাবে আমাদের 2টা আসন কর্তন হয়েছে ডিলিমিটেশনের সময়, সেগুলো মুখ্য জবাব আপনাকে 26 তারিখ বরাক উপত্যকাবাসী আপনাদেরকে দেবে এবং সেটা মুখ্যমন্ত্রী ভালো করে বুঝেছেন। সেই জন্যই বারবার উনি বরাক উপত্যকাতে আসছেন, শিলচরে আসছেন। উনার প্রার্থী একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, উনার নমিনেশন দিতে উনি এসছেন। আমরা আজকে পত্রপত্রিকায় কে নমিনেশন দিয়েছেন সেটা আমরা খুঁজে পাইনি। আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর চেহারা। মুখ্যমন্ত্রী এখন জানেন ভালোভাবে যে উনার যে ব্যর্থ মন্ত্রী, উনার চেহারা দেখালে কেউ ভোট দেবে না। তাই উনি ভেবেছেন যে উনার চেহারা দিয়ে এবং নতুন করে উনি ফুলঝুরি দিয়ে বরাক উপত্যকাবাসীকে বোকা বানাবেন। কিন্তু মুখ্যমন্ত্রী সাহেব, আপনাকে আমরা বলছি যে বরাক উপত্যকার মানুষ বোকা নয়, বরাক উপত্যকার মানুষ ভদ্র শান্ত। আপনি সেটার কোনো সময় এটা মিসইউজ করবেন না। বরাক উপত্যকার মানুষ আপনার এই কথা আর প্রতিশ্রুতি থেকে বিশ্বাস করবেন। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। 2024 সালের লোকসভা নির্বাচনে শিলচর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 8 জন প্রার্থী। এর মধ্যে 4 জন নির্দল। দলীয় প্রার্থী হিসেবে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস, এসইউসিআই প্রভাস চন্দ্র সরকার, ভারতীয় জাতীয় কংগ্রেসের সূর্যকান্ত সরকার এবং বিজেপির পরিমল শুক্লবৈদ্য। নির্দল হিসেবে রয়েছেন রাজু দাস, বারীন্দ্র দাস, রাজীব দাস এবং অনন্ত মোহন রায়। শুক্রবার প্রত্যেক প্রার্থীর মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে। কাটিগড়া সমষ্টির গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের দিননাথপুরে প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে শিব মন্দিরের ঘরটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, আর এতে মন্দিরে থাকা শিবের মূর্তির প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়। এলাকার মানুষরা রাতেই প্রত্যক্ষ করেন শিব মন্দিরের ঘরটির ভেঙে চুরমার হয়েছে। এরপর এলাকার বিশিষ্টজনেরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে তড়িঘড়ি করে পুনরায় ঘরটি নির্মাণ করতে লেগে গেছেন। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন থেকে মন্দিরের একটি কমিউনিটি হলের জন্য কাটিগড়ার বিধায়ক খালিল উদ্দিন মজুমদারকে বারংবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। আমার নাম অমর দাস, দীননাথপুর 6 নম্বর ওয়ার্ড, জামতলাম শিব মন্দির। কালকে রাত্রের তুফানে 2টা ঘর আছে, 2টা ঘর ফেলাই দিছে। আচ্ছা, কি মন্দির আছে এটা? শিব মন্দির আর কালী মন্দির। আচ্ছা, আমরা গরিব এলাকা, কত সাহায্য চাইছি সরকারের কাছে, পঞ্চায়েতের কাছে, কেউ একটু গা লাগায় না। আমরা বাঁশ বেদি বানাই আরো বছরে বছরে ফেলাই দেয় তুফান। এই মন্দিরটা কতদিন থেকে এখানে? কত বছর? 10 বছর হয়ে গেছে। 10 বছর আগে এমনি আছিল আর কি। আচ্ছা, আমরা গাছের তলে পূজা পাঠ করতাম। এরপরে ওলা বাঁশ বেদি বানাইয়া প্রায় 10 বছর হয়ে গেছে। আচ্ছা, কোনো পূজা পাঠ চলে, কালী পূজার সময় কালী পূজাও হয়। আমরা সরকার থেকে কোনো একটা সুবিধা সুযোগ কিছু পাই না। মানে সরকার থেকে কোনো অনুদান পাইছে না। আপনারা জানাইছিলেন? আমরা লোকাল পঞ্চায়েত রে কইছি, মেম্বার রে কইছি। আচ্ছা, তারাও কোনো পাত্তা দিল না। তো এখন আপনারা যে এখানে আইছেন সব কাজ করতে, আপনারা কিটা করেন এখানে? এখন বাঁশ দিয়া খাড়া করলাম। আচ্ছা, পরে নতুন করে বানাইমু। আচ্ছা, বাঁশ দিয়েও বানাইমু, কিতা করবো, এর কাছে কোনো সুবিধা পাই না। এটা যে বাঁশ বেত দিয়ে এখন বানাইরা, যে আপনারা নিজের তহবিল থেকে পয়সা খরচ করি? নিজের তহবিল থেকে তো চান্দা তুলিয়া। আচ্ছা, বাঁশ বেত জার্জির বাড়ির থেকে বাঁশ দিয়া করি, কিতা করবো। আচ্ছা, কি নাম কইছিল আপনার? অমর দাস। এই জায়গাটার নাম কি নাম? দীননাথপুর 6 নম্বর ওয়ার্ড। উত্তর জেলা দামছড়া থানা পুলিশের হাতে আটক 9টি বার্মিজ গবাদি পশু। আজ ভোর 3টে নাগাদ থুমছাড়াই নতুন পাড়া এলাকা থেকে TR03K 1716 নম্বরের একটি গাড়ি আটক করে পুলিশ। তার মধ্যে 9টি বার্মিজ গবাদি পশু রয়েছে। সেই সাথে অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করা হয়।
আজকে ভোরবেলা খবর পাই যে দামছড়ার নীলবাসন এর নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে। তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থুমসরাইপাড়াতে নাকা রয়েছে ওই নাকাকে আমরা অ্যালার্ট করি। এরপরে ভোরবেলায় TR-03-কে 1716 একটি বোলেরো গাড়িতে আমরা 6টি বার্মিজ গরু আমরা আটক করতে সক্ষম হই। এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও 3টি বার্মিজ গরু আমরা আটক করি। মোট 9টি বার্মিজ গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে। আর এই গরুগুলিকে আমরা আজকে রাজনগর ধর্মনগরের গোশালাতে আমরা পাঠাবো। আর যে 3জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে থেকে একজনের নাম হলো জাবির আহমেদ, ওর বাড়ি বাজারিছড়া করিমগঞ্জ আসাম। আর একজনের নাম কামাল হোসেন, ওর বাড়ি কাকরাবন জামজুরি। আর একজনের নাম ফয়জুল হোসেন, ওর বাড়িও কাকরাবন। তো এদেরকে আমরা আজকে কোর্টে পাঠাবো। কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও উদারবন্দ উন্নয়ন খণ্ড কার্যালয়ের কর্মকর্তাদের সহযোগিতায় বৃহস্পতিবার ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ভোটারদের সচেতনতা সভা। এতে নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর তার বক্তব্যে বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, আর ভোটাধিকার হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের শ্রেষ্ঠ অধিকার। ওই সভায় মঞ্চাসীন ছিলেন বিডিও কোবাদ আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এখানে নিয়ে আসার জন্য, বিশেষত এসএনজির সদস্যদেরকে। আমরা এখানে নির্বাচনী পর্বে কীভাবে উৎসবে রূপান্তর করে প্রত্যেক ভোটার কী করে, আমাদের এখানে ভোট হচ্ছে আগামী 26 এপ্রিল, সেই ভোটে সব ভোটার যেন ভোট দেওয়ার সুযোগ পায় এবং নিজের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেয়। তার বাইরে এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত 5th গৌরশঙ্কর রায় মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্টে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মুনলাইট ক্লাবকে 2 উইকেটে হারিয়ে খোঁজ শিলচর জয়ী হয়। দ্বিতীয় ম্যাচে শিলচর ফ্রেন্ডস ক্লাবকে 23 রানে হারিয়ে রেফারি ট্রেনিং সেন্টার জয়ী হয়। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।